ভার্সিটিতে ক্লাস নিচ্ছে পূর্ব। সবাই মনোযোগী হলেও একটা মেয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। পূর্ব সেই মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটার সামনে দাঁড়িয়ে ধমকে বলল, মোনা, বাইরে তাকিয়ে আছো কেন? ক্লাসে মনোযোগ নেই কেন তোমার? মোনা পূর্বর দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, সরি স্যার। হোয়াট সরি? ক্লাসে মনোযোগ না দিয়ে আবার কিসের সরি? মোনা মাথা নিচু করে বলল, আর কখনো হবে না এমন। তোমার এসব ফালতু কথা প্রতিদিনই শুনে আসছি। গেট আউট ফ্রম মাই ক্লাস। যতক্ষণ না আমার ক্লাস শেষ হচ্ছে ততক্ষণ এই দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। বের হও এখনই। মোনা মাথা নিচু করে বেরিয়ে গেল ক্লাস থেকে। ওর খুব কান্না পাচ্ছে। এ মানুষটা কেন তাকে বুঝে না? পূর্বর মেজাজ চরম বিগড়ে গেছে। কোনমতে রাগটাকে কন্ট্রোল করে ক্লাস করাতে শুরু করল। এই মেয়েটা প্রতিদিন এমন করে। মেয়েটার এমন কাজে পূর্ব রীতিমতো প্রচুর বিরক্ত হয়ে গেছে। 6 মাস হল ভার্সিটিতে জয়েন করেছে সে। প্রথম কয়েক মাস ঠিকমতো ক্লাস করত মোনা, কিন্তু গত 2 সপ্তাহ আগে মোনা পূর্বকে প্রপোজ করে। পূর্ব ডিরেক্ট না করে দেয়। আর তারপর থেকে পূর্বর ক্লাসে মোনা চুপচাপ অন্যমনস্ক হয়ে বাইরে তাকিয়ে থাকে। বিশেষটা পূর্বর প্রচুর বিরক্ত লাগছে। প্যাড, গ্লাভস, হেলমেট পরে রেডি হচ্ছে আরাব। একটু পরেই ম্যাচ। টচে জিতে চিটাগাং আগে ব্যাটিং নিয়েছে। প্রতিপক্ষ রংপুর রাইডার্স। আজকে তাওহিদ জামান, মরিয়ম রহমান, আফসিন সবাই এসেছে খেলা দেখতে। সেদিন তাওহিদ জামান আর আফসিন একটু ব্যস্ত থাকায় আসা হয়নি। আরাবের খেলা দেখতে ওর পরিবারের সবাই প্রায় গ্যালারিতে আসে। সবকিছু পরে রেডি হয়ে ব্যাট হাতে মাঠে নেমে পড়ে আরাব। চিটাগাং কিংসের ওপেনার ও আশফিয়ান আরাব মাঠে নামতেই গ্যালারিতে সমস্বরে আরাবের নাম ধরে চেঁচিয়ে উঠল মেয়েরা। আরাব গিয়ে পিচের স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ায় আর অপর পাশে ব্যাটসম্যান নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ায়। জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠেছে ম্যাচের প্রতীক্ষিত মুহূর্তের শেষ কাউন্টডাউন। 3, 2, 1 স্টেডিয়াম জুড়ে দর্শকদের হৈহুল্লোড়। মুহূর্তেই বোলিং প্রান্ত থেকে বোলার দৌড় শুরু করলেন। ক্রিজে তখন ব্যাটিংয়ের জন্য প্রস্তুত আরাব। টিভির সামনে সোফার উপর পা তুলে আয়েশ করে বসে আছে সমৃদ্ধি। দৃষ্টি তার টিভির স্ক্রিনে। স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আরাবকে। প্রথম বলেই এক চোখ ধাঁধানো কভার ড্রাইভ, 4 রান। গ্যালারিতে তখন মেয়েরা উল্লাসে মেতে উঠেছে। মেয়েদের আরাবকে নিয়ে এই বাড়াবাড়ি মোটেও পছন্দ না সমৃদ্ধির। আরাবের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টগুলো দেখলেই রাগে মাথা ফেটে যায় সমৃদ্ধির। ইচ্ছে করে মেয়েগুলোকে ধরে মাথায় তুলে আছাড় দিতে। প্রথম ওভার শেষে রান 1-5। এভাবেই আরাব আর অপর পাশের ব্যাটসম্যান মিলে খেলতে থাকে। পাওয়ার প্লে শেষে দলীয় রান 6-2। চিটাগাং এর দর্শকরা বেশ আনন্দোল্লাস করছে। আরাবের রান 3-2। রংপুর রাইডার্স এর ক্যাপ্টেন এক অভিজ্ঞ ফরেইন বোলারকে বোলিং এ পাঠায়। কিন্তু আরাব একের পর এক শট খেলে। বাউন্ডারি আর ওভার বাউন্ডারি। স্টেডিয়ামে উল্লাসের ঢেউ ওঠে। রংপুর এর ফিল্ডাররা চেয়েও দমাতে পারছে না আরাবকে। খেলা জমে উঠেছে। 8 ওভারে আরাব এক দুর্দান্ত কভার ড্রাইভ খেলে অর্ধশতক পূর্ণ করে। দেখতে দেখতে চিটাগাং এর ব্যাটিং ইনিংস প্রায় শেষের দিকে। 9 ওভারের খেলা শুরু হবে। 2 উইকেট হারিয়ে চিটাগাং কিংস 1-8 রান। আরাব এর ব্যক্তিগত রান 9-2। সমৃদ্ধি খুব করে চাইছে আরাব যেন সেঞ্চুরি করতে পারে। প্রথম বলে ডাবল রান নেয় আরাব। দ্বিতীয় বলে বাউন্ডারি 4 রান। গ্যালারিতে দর্শকরা উত্তেজনায় মেতে উঠেছে। সেঞ্চুরি হতে আর মাত্র 2 রান বাকি। সমৃদ্ধি আর অনন্যা বেশ উত্তেজিত হয়ে বসে আছে। ওভারের তৃতীয় বলে রান হয় না। পরের বোলার দৌড়ে আসছে। পুল শটে বল সীমানার বাইরে পাঠিয়ে শতক পূর্ণ করে আরাব। স্টেডিয়ামে উল্লাসের ঢেউ ওঠে। দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। পুরো স্টেডিয়ামে তখন শুধুই এক নাম, আরাব। আরাব। আরাব ব্যাট তুলে গ্যালারির দিকে ঘুরে দাঁড়ায়। তার মুখে সন্তুষ্টির হাসি। সঙ্গী ব্যাটসম্যান তার কাছে এসে হাত মেলায়। দলের ডাগআউটে সতীর্থরা দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তখন বারবার তার সেঞ্চুরির রিপ্লে দেখানো হচ্ছে আর দর্শকরা হাততালিতে ফেটে পড়ছে। শেষ 3 বলে 2 4 ও 1 ছক্কা হাঁকিয়ে ইনিংস শেষ করে আরাব। আরাবের এই দুর্দান্ত 1-8 রানের ইনিংস এ পুরো চিটাগাং এর দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। তাওহিদ জামান, মরিয়ম রহমান, আফসিন দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন।
২-০ ওভার শেষ চিটাগাং কিংস ২-০-৭ রান করে ২-০-৮ রানের বিশাল টার্গেট দেয়া রংপুরকে। সমৃদ্ধি বেশ খুশি হয় আরাবের সেঞ্চুরিতে। সেঞ্চুরির পর মানুষটার হাসিমাখা মুখটা দেখার অপেক্ষায় ছিল সমৃদ্ধি। মানুষটার হাসিমাখা মুখটাই তার সবচেয়ে প্রিয়। মানুষটা হাসলে গালে টোল পড়ে, চোখের কোণে ভাঁজ পড়ে, যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সমৃদ্ধির। ২-০-৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে রংপুরের ব্যাটসম্যানরা মাঠে নামে। রংপুরের ইনিংস শুরু হতেই চিটাগাংয়ের বোলাররা বল করতে শুরু করেন। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই প্রতিপক্ষের এক ওপেনার বোল্ড হয়ে যায়। স্কোর তখন ৫ রান ১ উইকেট হারিয়ে। পরের ওভারে রংপুরের আরেকজন ব্যাটসম্যান বড শট খেলার চেষ্টা করে, কিন্তু ডিপ স্কয়ার লেগ দাঁড়িয়ে থাকা ফিল্ডার সহজ ক্যাচ তুলে নেয়া। পুরো স্টেডিয়ামে তখন উল্লাস। রংপুরের কিছু ব্যাটসম্যান দলকে টেনে তোলার চেষ্টা করেন। পাওয়ার প্লে শেষে স্কোর দাঁড়ায় ৪-৫ রান ২ উইকেট হারিয়ে। আরাব তখন এক লেগ স্পিনারকে বোলিং-এ পাঠায়। সে এসেই ১ ওভারে ২টি উইকেট তুলে নেয়। ১-০ ওভারে প্রতিপক্ষের স্কোর দাঁড়ায় ৭-০ রান ৪ উইকেট। চিটাগাংয়ের বোলাররা স্লোয়ার এবং ইয়র্কার দিয়ে রংপুরের ব্যাটসম্যানদের রানের গতি আটকে দেয়া। ১-৫তম ওভারে রংপুরের স্কোর ১-৫ রান ৫ উইকেট হারিয়ে। শেষ ৫ ওভারে তাদের প্রয়োজন ৭-০ এর বেশি রান। আরও ২ ওভারে আরও ২টি উইকেট হারিয়ে ফেলে রংপুর। ১-৮তম ওভারে রংপুরের অন্যতম ফরেইন একজন ব্যাটসম্যান, যে এতক্ষণ ধরে দলকে জিতানোর চেষ্টা করছিল, ২-০তম ওভারের প্রথম বলেই রংপুরের ইনিংস শেষ তুলে দেয়া আরাবের হাতে। ১-৬-৫ রানে পুরো দল চাপে পড়ে হারিয়ে অল আউট হয়ে যায় রংপুরের কোচ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। ইনিংসের পতনের পর পুরো চিটাগাং টিম আনন্দে মেতে ওঠে। গ্যালারির দর্শকেরা আরাবের নাম ধরে চিৎকার করতে থাকে। আরাব এবং তার সতীর্থরা মাঠে একসঙ্গে জয় উদযাপন করে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় আরাব, তার দুর্দান্ত সেঞ্চুরির জন্য। স্টেডিয়ামে তখন জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ম্যান অব দ্য ম্যাচ আশফিয়ান আরাব, ১-১-৮ রান। চিটাগাং ৪-২ রানে রংপুরকে হারায়। টানা ২ ম্যাচে জিতে চিটাগাং কিংস। খেলা শেষ হতেই টিভি অফ করে সমৃদ্ধি ডিনার টেবিল এসে বসে। ফাতেমা রহমান খাবার সার্ভ করছে। পূর্ব, অনন্যা সবাই খেতে বসেছে। কিছুক্ষণ পর ওদের বাবা ইনশাদ রহমান ও এসে বসে। সমৃদ্ধি চোখ দিয়ে কিছু একটা ইশারা করতেই অনন্যা আমতা আমতা করে বলে উঠে, বাবা। ইনশাদ রহমান খেতে খেতেই উত্তর দেন, জবি, বলো। অনন্যা ভয় পাচ্ছে বলতে, কারণ তার বাবা তেমন একটা ক্রিকেট খেলা পছন্দ করে না। কিন্তু তবুও ভয়ে ভয়ে বলল, বাবা, আমি আর সমৃদ্ধি সিলেট পর্বের ম্যাচগুলো দেখতে স্টেডিয়ামে যেতে চাই। পূর্ব অবাক হয়ে খাওয়া বন্ধ করে একবার সমৃদ্ধি তো আরেকবার অনন্যার দিকে তাকাচ্ছে। ইনশাদ রহমান খাওয়া বন্ধ করে দিলেন। থমথমে গলায় বললেন, কোথাও যাওয়া চলবে না। অনন্যা বলল, বাবা, আমরা টিকিট কেটে ফেলেছি। বেশি না, শুধু ৩টি ম্যাচ। আমি যখন একবার না বলেছি তখন কোথাও যাওয়া চলবে না। আমার কথাই শেষ কথা। সমৃদ্ধির মনটা খারাপ হয়ে গেল। পূর্ব বলল, বাড়িতে তো সারাদিনই দেখছিস খেলা, তাহলে আবার স্টেডিয়ামে যাওয়ার কি দরকার? ফাতেমা রহমান বললেন, নিজের জেলায় খেলা হবে। নিজেদের জেলাও তো খেলছে, দোষ কি তাতে? পূর্ব বলল, মা, তোমার মেয়েরা তো সিলেটের খেলা দেখতে যাবে না। চিটাগাং এর খেলা দেখতে যেতে চায় ওরা। পূর্বর কথা শুনে ইনশাদ রহমান এর চোখ মুখ শক্ত হয়ে এল। চোখে মুখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি হঠাৎই টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। দ্রুত গতিতে ড্রয়িং রুমে ছুটে গিয়ে টিভিটা ফ্লোরে জোরে ছুড়ে ফেললেন। মুহূর্তেই টিভিটা ভেঙে গেল। আকস্মিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল সবাই। অনন্যা আর ফাতেমা রহমান ভয়ে কেঁপে উঠল। ইনশাদ রহমান ক্রোধে কাঁপছেন। ওনার চোখ দিয়ে যেন আগ্নেয়গিরির লাভা বেরোচ্ছে। উনি গম্ভীর গলায় চেঁচিয়ে বলে উঠলেন, আজ থেকে এই বাড়িতে খেলা দেখা বন্ধ। কোনো খেলাই কেউ দেখতে পারবে না। আর ওই চিটাগাং এর খেলা তো কোনোমতেই না। বলেই তিনি গটক করে হেঁটে রুমে চলে গেলেন। চলবে। সমৃদ্ধি একা একা শুয়ে আছে অন্ধকার ঘরে। জানালা দিয়ে আসা চাঁদের আলো ঘরের মেঝেতে ছড়িয়ে পড়েছে। জানালা দিয়ে বাইরের ঠান্ডা হাওয়া প্রবেশ করছে। সমৃদ্ধির মন খারাপ। আজকে তার বাবার এমন আচরণের কারণটা ঠিক বুঝে উঠতে পারল না সমৃদ্ধি। চিটাগাং টিমের খেলা শুনে বাবা এত রেগেই বা গেল কেন? বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিল সমৃদ্ধি। ফোনের স্ক্রিন অন করতেই প্রিয় মানুষটির ছবি ভেসে উঠল স্ক্রিনে। সমৃদ্ধি সেদিকে তাকিয়ে বলল, আমার কি তবে আপনাকে আর দেখা হবে না আরাব?
কখনোই কি আপনাকে একটু সামনাসামনি দেখতে পারবো না আমি? অনন্যা পাশের ঘরে পড়ছে। কাল অনন্যার এক্সাম। বোনটার আবদারে টিকিটগুলো কিনেছিল। কিন্তু বাবা তো যেতে দিবে না। বোনটার মনের অবস্থা বুঝতে পারল অনন্যা। বইটা বন্ধ করে টেবিলে রাখল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 1:03 বাজে। খুব ঘুম পাচ্ছে তার। বই খাতা গুছিয়ে রুমে এলো অনন্যা। ঘর পুরো অন্ধকার দেখেই অনন্যা বুঝতে পারল সমৃদ্ধি জেগে আছে। বোনটার যে বেশ মন খারাপ হয়েছে সেটাও বুঝতে পেরেছে সে। সমৃদ্ধির যখন মন বেশি খারাপ থাকে তখনই সে এমন পুরো ঘর অন্ধকার করে শুয়ে থাকে। ওদের পড়ার রুম আলাদা। পড়ার রুমটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছে সমৃদ্ধি আর অনন্যা। সাথে তাদের বেডরুমটাও। দুই বোন একসাথেই থাকে। একা থাকতে সমৃদ্ধি ভয় পায় তাই অনন্যাকে সাথে নিয়ে থাকে। অনন্যা এসে বিছানার এক পাশে শুয়ে পড়ল। অনন্যা এসেছে বুঝতে পেরে সমৃদ্ধি চোখের কোণে জমা জলটা খুব সাবধানে মুছে ফেল। অনন্যা মৃদুস্বরে বলল, মন কি খুব খারাপ? সমৃদ্ধি ফিরে তাকালো বোনের দিকে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যিই কি আমাদের যাওয়া হবে না আপু? অবশ্যই যাওয়া হবে। কিভাবে? ব্যবস্থা একটা ঠিক করে নিব। চিন্তা করিস না। ঘুমিয়ে পড় এখন। সব ঠিক হয়ে যাবে। সমৃদ্ধি অনন্যাকে জড়িয়ে ধরল। অনন্যা সমৃদ্ধির মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। কিছুক্ষণের মাঝেই সমৃদ্ধি ঘুমিয়ে পড়ল। এক সপ্তাহ কেটে গেছে। এর মধ্যে আরবদের ঢাকাতে আরও 2টো ম্যাচ হয়ে গেছে। লাস্ট 2টো ম্যাচেও চিটাগাংই জিতেছে। আজকে ট্রাভেল ডে। ফুল টিম আজকে সিলেট যাবে। পরবর্তী 3টা ম্যাচ ওদের সিলেট হবে। আরব নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত। একটু পরেই ফ্লাইট। খুব দ্রুত সবকিছু গোছাচ্ছে আরব। এর মাঝেই ওর কল বেজে উঠল। বেশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বল। অপর প্রান্ত থেকে নিবিড় বলল, কি রে এমন ভাব করছিস যেন কোনো কিছুর তাড়া আছে তোর? আরব আরও বিরক্ত হল। খানিকটা রেগে গিয়ে বলল, নিবিড়, তোর ফালতু কথা শোনার মতো সময় এখন আমার নেই। আমার কথা এখন ফালতু হয়ে গেল। একটু পরে ফ্লাইট। আমায় বেরোতে হবে। রাখছি। আরে একটা কথা ছিল। তোর কথা পরে শুনছি। বাই। বলে ফোনটা কেটে দিল আরব। নিবিড় বলল, ধুরর, বলতেই দিল না কথাটা। পুরো চিটাগাং টিম এয়ারপোর্টে এসে পৌঁছেছে। এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটি শেষ করে সবাই প্লেনে উঠে বসল। কিছুক্ষণের মধ্যেই প্লেন রানওয়ে ছেড়ে আকাশে যাত্রা শুরু করল। উইন্ডো সিটে বসে কানে ইয়ারফোন গুজে সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে আরব। শরীরটা কেমন ক্লান্ত লাগছে তার। আরব চেয়েছিল ওর ফ্যামিলিকে সাথে করে নিয়ে আসতে। কিন্তু কেউই আসতে রাজি না। সবসময় বিপিএল বা কোনো সিরিজ সিলেট ম্যাচ থাকলে ওর ফ্যামিলি কখনোই সিলেট যেতে চায় না। এর কারণটা আরব এখনও বুঝে উঠতে পারছে না। প্রায় 4-5 মিনিট পর প্লেন সিলেট এয়ারপোর্টে ল্যান্ড করল। সবাই ধীরে ধীরে প্লেন থেকে নেমে গেল। টিম হোটেলে গিয়েই আরব শাওয়ার নিতে চলে গেল। জার্নি করে বা বাইরে থেকে এসে শাওয়ার নিতেই হয় আরবের। বাহিরের ধুলোবালিতে অ্যালার্জি হয়ে যায় তার। শাওয়ার নিয়ে এসে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেডে বসল আরব। ফোনটা হাতে নিয়ে নিবিড়কে কল দিল। কল হতেই নিবিড় রিসিভ করতেই আরব বলল, এবার বল কি বলবি? ভাবছি বিপিএল শেষ হলে দুবাই ট্যুর যাব আমরা। তোকে সামনে পেলে এক চড় মেরে সবগুলো দাঁত ফেলে দিতাম। কেন, আমি আবার কি করলাম? তখন তুই এই ফালতু কথা বলার জন্য ফোন দিয়েছিলি? এটা ফালতু? তো আর কি? শোনো না, এবার কিন্তু রাইসা ও যাবে। বলেই ফোনটা কান থেকে দূরে সরিয়ে চোখ মুখ খিচে ফেল নিবিড়। ও জানে এখন আরব ওকে ইচ্ছামতো বকবে। কয়েক সেকেন্ড পর ফোন কানে দিতেই আরব বলল, এতক্ষণ ফোন কান থেকে সরিয়ে রেখেছিস কেন? এই তুই কিভাবে জানলি? আরব চরম বিরক্ত হল। বিরক্ত হয়েই বলল, তুই ভাবলি কিভাবে ওই 3rd ক্লাস গায়ে পড়া মেয়েটার সাথে আমি ট্যুরে যাব? আমার কথাটা তো শো। নিবিড়কে থামিয়ে দিয়ে আরব বলল, নেক্সট কখনো যদি আবারও এই কথা বলিস তাহলে ওই 3rd ক্লাস মেয়েটার সাথে আমি নিজে তোর বিয়ে দিব। তারপর ওই মেয়েটাকে আর তোকে হানিমুনে দুবাই পাঠাবো আমি। তখন যত খুশি ওর সাথে ঘুরিস। বলে খট করে ফোনটা কেটে দিল আরব। ভেবেছিল একটু ঠান্ডা মাথায় রেস্ট নিবে।
কিন্তু এই নিবিড়ের ফালতু কথাগুলো শুনে মেজাজটাই বিগড়ে গেল আরাবের। এই রাইসা মেয়েটার নাম শুনলেই আরাবের মাথা গরম হয়ে যায়। মেয়েটা ভীষণ গায়ে পড়া আর ন্যাকু। আরাব গায়ে একটা হোয়াইট শার্ট জড়িয়ে বেলকনিতে গিয়ে দাঁড়াল। এখান থেকে দূরে চা বাগান দেখা যাচ্ছে। একটু দূরে সামনে রাস্তায় গাড়ি মানুষজন চলাচল করছে। বেশ কিছুক্ষণ পর আরাব বেলকনির গ্লাস ডোরটা টেনে বন্ধ করে রুমে ফিরে এল। ফোনে কল বাজছে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই আম্মিখে নামটা ভেসে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মরিয়ম রহমান বললেন, কিরে, পৌঁছেছিস ঠিকমতো? হুম। আম্মি, তোমরা তো আসতে পারতে। মরিয়ম রহমান এর মুখটা মলিন হয়ে গেল। তিনি প্রসঙ্গ এড়িয়ে বললেন, খাওয়া দাওয়া হয়েছে? আরাব বুঝতে পারল ওর আম্মি এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক না। আরাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, এখনো খাসনি। শরীর খারাপ করবে তো তোর? কিছু হবে না আম্মি, এখনই গিয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, রাখছি, বলে কল রেখে রুমেই কিছু স্ন্যাক্স অর্ডার দিল। ওর এখন একদমই রুমের বাইরে যাওয়ার ইচ্ছে নেই, তেমন খিদেও নেই। তবুও ওর আম্মির কথা ও ফেলতে পারবে না বলেই খাবে এখন। পরদিন সকালে ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আছে সমৃদ্ধি। আজ দুপুরে চিটাগাং-এর ম্যাচ। ওদের আজকে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারবে না দেখে মনটা ভীষণ খারাপ হয়ে আছে। লাস্ট দুটো ম্যাচ ফোনেই দেখেছিল। আজকের দিনটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিল সমৃদ্ধি। ভেবেছিল আজকেই ওর গ্যালারিতে গিয়ে খেলা দেখার স্বপ্নটা পূরণ হবে। অনন্যা বাড়িতে নেই। এত সকাল সকাল অনন্যা কোথায় গেছে সেটাই বুঝতে পারছে না সমৃদ্ধি। বাড়িতে একা একা বিরক্ত লাগছে ওর। ইতিমধ্যেই ফাতেমা রহমান বেশ কবার ডেকে গেছে ব্রেকফাস্ট করার জন্য। কিন্তু সমৃদ্ধি রাগ করে বসে আছে। কিছুক্ষণ পর ফাতেমা রহমান পরোটা আর সবজি নিয়ে রুমে এলেন। সমৃদ্ধির পাশে বসে বললেন, খাবারটা খেয়ে নে। খাবো না আমি। আমাদের যেতে দিলে কি হতো বলতো? জানি না, তোর বাবা তো না করে দিয়েছে। কিন্তু কেন? খেলা দেখতে গেলে কী বা হতো? ফাতেমা রহমান খাবার প্লেটটা বেড সাইড টেবিলে রেখে চলে গেলেন। প্রায় 15-20 মিনিট পর অনন্যা হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকল। হাতে দুটো শপিং ব্যাগ। বিছানার উপর রাখতেই সমৃদ্ধি এসে বলল, আজকে আমরা খেলা দেখতে যেতে পারছি না। আর তুই শপিং করে এসেছিস? খুলে দেখ এগুলো। এসব দেখার ইচ্ছে নেই আমার। খুলে তো দেখ। সমৃদ্ধি বিরক্ত হয়ে ব্যাগ দুটো খুল। ব্যাগের মধ্যে দুটো কালো বোরকা দেখে বেশ অবাক হল। অনন্যার দিকে তাকিয়ে বলল, বোরকা? হ্যাঁ, এগুলোই আমাদের আজকের স্টেডিয়ামে যাওয়ার ড্রেস। কি? অত কি করিস না? এছাড়া আর উপায় নেই। বাড়ি থেকে লুকিয়ে বের হতে হবে। বোরকা পরে বের হলে কেউ আমাদের চিনতে পারবে না। সমৃদ্ধি এই বোরকা, হিজাব, নিকাবগুলো হাতে নিয়ে বলল, বোরকা পরে বেরোব? কেন, বোরকা কি কেউ পরে না? সেটা না। কথা হচ্ছে এই হিজাব, নিকাব পরলে তো আমার দম বন্ধ হয়ে যাবে। তাহলে তুই ঘরেই বসে থাক। আমি একাই যাচ্ছি। খেলা দেখার দরকার নেই তোর। এই দাঁড়া, খেলা দেখব না কখন বললাম? রাগ করছিস কেন? যাব তো। এখন আর দেরি করিস না। অলরেডি 12:30 বেজে গেছে। 1:30টায় ম্যাচ। তাড়াতাড়ি বোরকা পরে রেডি হ। অনন্যা সমৃদ্ধি দুজনে বোরকা, হিজাব, নিকাব পরে রেডি হয়ে নিল। সমৃদ্ধি চিন্তিত স্বরে বলল, আম্মু তো ড্রয়িং রুমে বা কিচেনে। আমরা বেরোব কি করে? দাঁড়া, দেখছি আম্মু কোথায় আছে। অনন্যা রুম থেকে বেরিয়ে উকি দিয়ে দেখল ফাতেমা রহমান কিচেনে রান্না করছে। অনন্যা সমৃদ্ধিকে ইশারা করল। সমৃদ্ধি দৌড়ে গিয়ে দরজা খুলে আগে বেরিয়ে গেল। তারপর অনন্যা ও বেরিয়ে যেতে যেতে ফাতেমা রহমানকে ডেকে বলল, মা, আমি আর সমৃদ্ধি একটু বেরোচ্ছি। তুমি দরজাটা লাগিয়ে দিও। ফাতেমা রহমান কিচেন থেকেই জবাব দিলেন, এই কোথায় যাচ্ছিস তোরা এই সময়? আমার এক ফ্রেন্ডের বাড়িতে। ওর আজকে জন্মদিন। দরজাটা লাগাও। বলেই দৌড়ে বেরিয়ে গেল অনন্যা।